আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চলে গেল মাইলস্টোনের অগ্নিদগ্ধ আরও 2 শিক্ষার্থী। মৃতের সংখ্যা বেড়ে 33, নিহতদের স্মরণে সারা দেশে প্রার্থনা। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনকে টার্গেট করে বিএনপির জোর প্রস্তুতি। গোপন জরিপের মাধ্যমে চলছে প্রার্থী বাছাই। শতাধিক ক্যান্ডিডেটকে গ্রিন সিগন্যাল। জামায়াতের বিরুদ্ধে দখল, চাঁদাবাজি ও সংখ্যালঘু নির্যাতনের কোনো বদনাম নেই দাবি আমিরের। ক্ষমতায় গেলে সফলতার সাথে রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি। ফিটনেসবিহীন রাষ্ট্র মেরামতের জন্যই এনসিপির জন্ম হয়েছে। সুনামগঞ্জে পদযাত্রায় নাহিদ ইসলাম। মুজিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান। এবং ভরা মৌসুমেও বাড়তি চালের দাম। 1 মাসের ব্যবধানে কেজিতে বেড়েছে 5 থেকে 8 টাকা। মজুতদারি করলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস খাদ্য উপদেষ্টার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর মিছিলে যোগ হল আয়মান ও মাকিন নামে আরও 2 শিক্ষার্থী। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রায় 4 দিন চিকিৎসাধীন থেকে সকালে চিরবিদায় নেয় মাইলস্টোন স্কুলের আয়মান এবং দুপুরে চলে গেল মাকিন। এ নিয়ে এই হাসপাতালে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 15 জনে। এখন চিকিৎসা নিচ্ছে 40 জন, যাদের মধ্যে অন্তত 5 জনের অবস্থা আশঙ্কাজনক। তবে কিছুটা স্বস্তির খবর, 15 জনের অবস্থার উন্নতি হয়েছে। আদ্দিন সাজিবের রিপোর্ট। আরও একটি ফুল ঝরে গেল। উত্তরার বিমান বিধ্বস্তের আগুনে শরীরের 45 ভাগ পুড়েছিল মাত্র 10 বছরের আয়মানের। বৃহস্পতিবার রাত থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শুক্রবার সকাল 9:30টায় আল্লাহর ডাকে সাড়া দেয় শিশুটি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 4র্থ শ্রেণীতে পড়তো সে। আমাদের ভিজিলেন্সিটা কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় হচ্ছে এবং রাত 4:45টার সময় আপনারা খেয়াল করবেন, রাত 4:45টার সময় যখন তার কন্ডিশন ডিটেরিয়েট করছে আমরা সাথে সাথে তখন নিয়েছি। তার মানে হচ্ছে যে আমাদের ভিজিলেন্সিটা সত্যি সত্যি ঘন্টায় ঘন্টায় আসে, এটার প্রমাণ। 4:45টার সময় আসে, তখন ইন্টিউবেট করা হয়েছে, ভালো ছিল। সকাল 8:30টায় হঠাৎ করে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। সাথে সাথে আমরা সিপিআর দিছি, কিছুক্ষণের জন্য সে রিভাইভ করছে, কিন্তু পরক্ষণে আর তার আমরা আসলে তাকে আর ফেরত আনতে পারিনি। সকাল গড়িয়ে দুপুর আসতেই বেড়ে যায় মৃতের সংখ্যাও। 13 বছরের মাকিনও চলে গেল সবাইকে ছেড়ে। তার শরীরের 70% পুড়ে যায় উত্তরার বিমান দুর্ঘটনায়। রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসা নিচ্ছেন 1/2 শতাধিক, যার বেশিরভাগই বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। সংকটাপন্ন অন্তত 5 জন। চিকিৎসায় পরামর্শ দিচ্ছেন সিঙ্গাপুর, ভারত এবং চীনের চিকিৎসকরাও। সিঙ্গাপুরের 9 জন, তারা ডক্টর সহ নার্সিং স্টাফ রয়েছেন, ওনারা 9 জন, আর 5 জন চাইনিজ টিমের সদস্য আসছেন। তারা আসলে আমাদের রোগী সম্পর্কিত যে ব্রিফিং সেটা নিয়েছেন এবং আমাদের চিকিৎসকদের সাথে তারা পরামর্শ করছে। মেইনলি আসলে আমাদের চিকিৎসকরাই লিড করবেন। আমাদের 6 জন ইউনিট চিফ আছেন, তারা বিষয়টা কোঅর্ডিনেট করবে। সিঙ্গাপুরের টিমটা অনেকদিন থেকে এখানে কাজ করে। এখন চীনের যে টিমটা আছে তারাও আগ্রহী আছে, তাদের সাথে এই বিষয়টা অ্যাকচুয়ালি উপস্থাপন করা হয়েছে। আর ইন্ডিয়া থেকেও গতকাল তারা আলোচনা করে এসেছে এবং আমরা চেষ্টা করছি সমন্বয় করে তাদের অ্যাকচুয়ালি পরামর্শ নেওয়া। তবে কিছুটা স্বস্তির খবর, অন্তত 15 জনের অবস্থার উন্নতি হয়েছে। শনিবার থেকে রিলিজ পেতে পারেন তাদের কেউ কেউ। ভালো পেশেন্টগুলোকে আমরা আগামীকাল থেকে রিলিজ দেওয়া শুরু করব। ইতিমধ্যে আজকে আমরা সকালে যে বসেছিলাম, অন্তত 15 জনকে রিলিজ দেওয়ার মতো অবস্থানে আসছে, কিন্তু আমরা এটাকে পর্যায়ক্রমিকভাবে দিব। কালকে কিছু দিব, পরশু কিছু দিব এবং তারপরের দিন কিছু দেবো। অন্তত 15 জন আমাদের লিস্টে এখন আছে যারা বাড়ি যাবার মতো সুস্থতার পর্যায়ে চলে আসছে। আপাতত রক্ত ও স্কিনের প্রয়োজন নেই বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী মিজান শাহজাহান। সবশেষ অবস্থা জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিজান, আজকে তো আরো 2 জন শিক্ষার্থী বিদায় নিলেন। আপনি সর্বশেষ চিকিৎসা সম্পর্কে বাকিদের কি অবস্থা সেটি সম্পর্কে দর্শকদের জানান।
আমার সহকর্মী আদ্দিন সজীবের রিপোর্টে পূর্ণাঙ্গভাবে মাইলস্টোন ট্র্যাজেডির চিত্র ফুটে উঠেছে। এই বিষয়গুলো আমি আর রিপিট করতে চাচ্ছি না। আপনাকে শুধু আমি এটুকু জানিয়ে রাখি যে সহকর্মী আদ্দিন সজীব তার রিপোর্টে যে 5 জন সংকটাপন্ন অবস্থায় এই ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন তাদের কথা বলেছেন, তাদের নিয়ে শঙ্কা রয়েছে। বাকি যে এখানে মোট 40 জন ভর্তি রয়েছেন, এই 40 জনের ভিতরে বাকি যে 35 জন রয়েছেন তাদের অনেকেই পর্যায়ক্রমে আগামীকাল থেকে শুরু করে ছুটি পেয়ে বাড়ি যাবেন। এটা আমাদের জন্য একটি ভালো সংবাদ। তবে খারাপ সংবাদ হচ্ছে যে এরই মধ্যে 33 জন প্রাণ হারিয়েছেন এবং যে 5 জন সংকটাপন্ন রয়েছেন তাদের ক্ষেত্রে কি হবে সেটা নিয়ে চিকিৎসকরা কিছুটা চিন্তিত। এখানে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাদেরকে কিভাবে সুস্থ করা যায়, বাঁচিয়ে রাখা যায় সেজন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু আপনি জানেন যে এই সমস্ত বান যখন হয়, এই সমস্ত পুরা রোগীর ক্ষেত্রে আমরা যেটা অতীতের অভিজ্ঞতায় আমাদের রাজনৈতিক সহিংসতা যখন বাংলাদেশে হয়েছিল, বিশেষ করে 2014-2018 সালে, তখনও দেখেছি যে যেসব রোগীর ক্ষেত্রে বা যে সমস্ত মানুষের ক্ষেত্রে ইনহেলার বার্ন হয়, অর্থাৎ শ্বাসনালী পুড়ে যায়, তাদেরকে কিন্তু বাঁচানো কঠিন হয়ে যায়। আর মাইলস্টোন ট্র্যাজেডিতে যেটি হয়েছে যে যেহেতু এটি জেট ফুয়েলের মাধ্যমে বিমান চলে, সেই বিমানে যে আগুন, সেই আগুন কিন্তু অনেক ভয়াবহ। এই কারণে যারা দগ্ধ হয়েছেন তাদের অবস্থা অনেকটাই সংকটাপন্ন। তারপরেও আমাদের 30-35 জন যে পর্যায়ক্রমে বাড়ি যাবেন এরকম একটি খবর পাওয়া গেল, এটি আমাদের জন্য অত্যন্ত ভালো খবর। সাথে সাথে যে 5 জন রয়েছেন তাদের অবস্থা সংকটাপন্ন। তবে চিকিৎসকরা এটি জানিয়েছেন যে আর রক্ত বা স্কিনের কোনো প্রয়োজন নয়, এখানে পর্যাপ্ত রক্ত রয়েছে, স্কিন রয়েছে, কিন্তু যেহেতু তাদের শরীরের অধিকাংশ স্থান পুড়ে গেছে তাদের জন্য কিন্তু এখানে ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তাদের কীভাবে বাঁচানো যায়। আর আপনাকে জানিয়ে রাখি যে বার্ন ইনস্টিটিউটের সামনে আগে যেরকম উৎসুক জনতা ভিড় করতেন কিংবা অন্যান্য রক্তদাতারা ভিড় করতেন, সেই ভিড় কিন্তু আজকে নেই। এখানে যেহেতু 40 জন রোগী ভর্তি রয়েছেন, তাদের সাথে তাদের কাছের আত্মীয় যারা রয়েছেন তারা বেডে, কেবিনে আশপাশে অবস্থান করছেন। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। তাদের দিক থেকেও সহনশীলভাবে অনুরোধ করা হয়েছে যে বাড়তি লোক এসে যেন ভিড় করে চিকিৎসা কার্যক্রমকে ব্যাহত করা না হয়। এজন্য হাসপাতালের মধ্যে একমাত্র রোগী বা রোগীর স্বজন যারা রয়েছেন তাদেরকে আইডি কার্ড দেখে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আমরা যারা সংবাদ মাধ্যম কর্মী রয়েছি তারাও আমরা ইমার্জেন্সি গেটের সামনে অবস্থান করে কিন্তু আমরা এখানে আপডেট নিচ্ছি। এই হচ্ছে মোটামুটি আমার কাছে বার্ন ইনস্টিটিউশনের সর্বশেষ খবর। পরবর্তী সংবাদে এই বিষয়ে কোনো আপডেট থাকলে আপনাকে বিস্তারিত জানাতে পারবো। মিজান, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আহতদের চিকিৎসার সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিজান শাহজাহান। বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় সারা দেশের ধর্মীয় উপাসনালয়ে হয়েছে প্রার্থনা। মসজিদ, মন্দির ও গির্জায় বিশেষ দোয়ায় কান্নায় ভেঙে পড়েন অনেকে। ফুল ফোটার আগেই আকস্মিক এক ঝরে পড়া কোমলমতি শিশুদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় ধর্মীয় উপাসকরা। আহত শিক্ষার্থীরা যাতে দ্রুত সুস্থ হয়ে ফিরতে পারে প্রিয় বিদ্যাপীঠে, সেই কামনাও করেন সবাই। মুশফিকুর রহমানের রিপোর্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ফুটফুটে কোমলমতি শিশুদের নিথর দেহ দেখে কেঁদেছে সারা দেশের মানুষ। শুক্রবার জুমার নামাজ শেষে হতাহতদের জন্য বিশেষ মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয় দেশের বিভিন্ন মসজিদে। আগুনে পুড়ে যারা মারা যায়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য মতে তাদের মৃত্যুটা শহীদি মৃত্যু। আমরা তাদের জন্য দোয়া করেছি যারা ইন্তেকাল করেছেন, যারা অসুস্থ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আসলে এই পোড়ার কষ্ট এটা সহ্য করা অনেক কঠিন, তো আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছি তারা যাতে খুব দ্রুত যাতে সুস্থ হয়ে যান। যে সকল পরিবার মা এবং বাবা এই ছোট্ট শিশুকে হারিয়ে পাগলের মতো হয়ে গেছে, আল্লাহ যাতে তাদেরকে সবরে জমিল ধৈর্য ধারণ করার যাতে তৌফিক নসিব করেন। মন্দিরগুলোতে নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ পূজা ও প্রার্থনায় অংশ নেয় অসংখ্য হিন্দু ধর্মাবলম্বী। যাদের জীবন ঝরে গেছে তাদের জন্য মায়ের কাছে প্রার্থনা রাখছি তাদের আত্মার শান্তির জন্য, এবং যারা চিকিৎসাধীন আছে তারা যাতে দ্রুত সুস্থ হয়ে আর তার মায়ের কোলে ফিরে আসে। প্রার্থনা হয় গির্জা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে। তাদের জন্য আমরা অবিরাম প্রার্থনা করে যাচ্ছি, প্রার্থনা করে যাব। শুধু আমরা না, বাংলাদেশের 16 কোটি মানুষ তাদের জন্য প্রার্থনা করবে। এ সময় ধর্ম বর্ণ নির্বিশেষে নিহত এবং আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।
উত্তরায় প্রশিক্ষণ যুদ্ধ বিমান দুর্ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলামের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা সেনানিবাসে শহীদ তৌকিরের বাসভবনে গিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন তিনি। অন্যদিকে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ভাই বোন নাজিয়া ও নাফির পরিবারের সাথে দেখা করে তারেক রহমান তাদের পাশে আছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচিত সরকার না হওয়ায় দেশের নানা সংকটের দায় নিচ্ছে না অন্তর্বর্তী সরকার। অভিজ্ঞতারও ঘাটতি আছে এবং সরকার যদি সত্যিকার হতে অ্যাসার্ট করতে সরকার পরিচালনার ক্ষেত্রে তাহলে অনেক বিতর্কের জন্ম দিত না। তো সেজন্য একটা নির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকে, কিন্তু অনির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকে না। সবাই শোকাহত, কেউ তাদের ক্ষুব্ধতা এখনো প্রকাশ করে নাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের যার যার দায়টুকু তার উপর যেন বর্তায়, তার জন্য যেন ততটুকু শাস্তি পাওয়া হয়তো আমরা ফেরত পাবো না, কিন্তু একটা উদাহরণ সৃষ্টি করতে হবে ভবিষ্যতে যেন এইভাবে নিষ্পাপ সন্তানগুলি আমাদের মাঝ থেকে হারিয়ে না যায়। দর্শক, মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে আরও খবর থাকছে সংবাদের পরবর্তী অংশে। এবারে অন্যান্য প্রসঙ্গ। গোপন জরিপে প্রার্থী বাছাই, নির্বাচনী কৌশল প্রণয়ন, ইশতেহার তৈরির কাজ এগিয়ে নেওয়ার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এরই মধ্যে শতাধিক আসনের প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। দলের নীতি নির্ধারকদের সাথে কথা বলে বিএনপির নির্বাচনী প্রস্তুতির এমন তথ্য পাওয়া গেছে। এটিএন বাংলাকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচনকে টার্গেট করেই চলছে প্রস্তুতি। মইনুল হাসানের বিশেষ রিপোর্ট। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে গত ১.৫ দশক ধরে আন্দোলন করে যাচ্ছে বিএনপি। অভিযোগ রয়েছে, গত ৩টি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ নানা কৌশলে জনগণকে ভোটাধিকার বঞ্চিত করে ক্ষমতা ধরে রাখে। ২৪-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের দুঃশাসনের অবসানের পর ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দেশের মানুষ তাদের হারানো ভোটাধিকার ফিরে পাবে বলে আশা করছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটিএন বাংলাকে বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবসময়ই নির্বাচনমুখী। আমরা নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত থাকি। সবচেয়ে খারাপ অবস্থা যখন গেছে 18 সালে, তখনও একটা নির্বাচনে আমরা অংশ নিয়েছিলাম। তখনও কিন্তু আমরা আপনার নির্বাচনে খুব দ্রুত অংশ নিতে সক্ষম হয়েছিলাম এবং বেশিরভাগ কনস্টিটিউয়েন্সিতে আমাদের 3-4 করে পর্যন্ত প্রার্থী ছিল। নীতি নির্ধারকরা জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী কৌশল প্রণয়ন, সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে খোঁজ খবর নেয়া, মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে তথ্য সংগ্রহ করা সহ সার্বিক বিষয় চূড়ান্ত করছেন। আমরা তৈরি হচ্ছি। নির্বাচন তো আমাদের একমাত্র পথ, যে পথে আমরা সরকার পরিবর্তনে যেতে পারি এবং গণতান্ত্রিক একটা ইনস্টিটিউশনকে আমরা শক্তিশালী করতে পারি। নির্বাচনের বিষয়ে বিভিন্ন রকমের সমাজের চাহিদা অনুসারে আমরা সংস্কারের মধ্যে দিয়ে যাই, এক জায়গায় দাঁড়িয়ে থাকি না। নির্বাচনের প্রস্তুতি আছে শুধুমাত্র আপডেট করা সর্ববিষয়ে, প্রার্থী সিলেকশন, ম্যানিফেস্টো প্রণয়ন, মানে জাতীয় ইশতেহার যেটা আমরা বলি, নির্বাচন ইশতেহার প্রণয়ন এবং বিভিন্ন সাংগঠনিক এবং রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, এগুলো চলমান প্রক্রিয়া, এগুলো অব্যাহত থাকবে। প্রার্থী বাছাইয়ের মতো নির্বাচনী কৌশলেও নানা নতুনত্ব, চমক থাকবে জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচনের চূড়ান্ত সময় ঘোষণার পরই বিএনপির নির্বাচন কেন্দ্রিক সব কার্যক্রম দৃশ্যমান হবে। আমরা জনগণের আকাঙ্ক্ষার সাথে মিল রেখে গণ অভ্যুত্থান 2024-এর শহীদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা, জনপ্রত্যাশার সাথে মিল রেখে যাদের মাধ্যমে জাতির সে প্রত্যাশা পূরণ হবে সেরকম প্রার্থীকে আমরা সিলেকশন করব। এখানে অনেক কিছু বিবেচনায় নেওয়া হবে, বিগত দিনে আন্দোলনের ভূমিকা, তাদের ত্যাগ তিতিক্ষা, রাজনৈতিক দলে তাদের অবস্থান, অবদান, দেশের জন্য তারা কি করতে পারে, তাদের মেধা, যোগ্যতা, সবকিছু বিবেচনা করা হবে। বিএনপি নীতি নির্ধারকরা এও জানান, প্রতিশ্রুতি অনুযায়ী দীর্ঘদিনের আন্দোলনের শরিক সমমনাদের জন্য বেশ কিছু আসনে ছাড় দেয়া হবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।
জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের বিরুদ্ধে দখল, চাঁদাবাজি ও সংখ্যালঘু নির্যাতনের কোনো অভিযোগ নেই দাবি করে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে এরাই রাষ্ট্র পরিচালনা করবে। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের রুকন সম্মেলনে তিনি একথা বলেন। জামাত নারীদের ঘরবন্দি করবে এমন ভয় দেখানো হলেও দলের নারী কর্মীরা চাকরিসহ স্বাভাবিক জীবনযাপন করছে বলে জানান দলের আমির। খায়রুল ইসলামের রিপোর্ট। দেশের বিভিন্ন জেলা থেকে আসা জামায়াতের রুকনদের নিয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সম্মেলনের আয়োজন করে দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। এতে অংশ নেন হাজারেরও বেশি রুকন সদস্য ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ দলটির শীর্ষ নেতারা। আমাদের সমস্ত রাজনীতি হবে মানুষের জন্য, মানবতার জন্য। এ সময় দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, গত 54 বছরে কখনো এদেশের মানুষের প্রতি অবিচার করেনি জামাত। বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও। জামাত যেভাবে দলকে সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করেছে, ক্ষমতায় গেলে একইভাবে দেশ চালাবেন তারা। বিভিন্ন ধর্মের ভাইয়েরা আসছেন আমাদের সাথে, তারা নিজের থেকেই বলছেন 54 বছর জামাতে ইসলামের কোনো নেতাকর্মী আমাদের 1 ইঞ্চি জমি চলে বলে কৌশলে আমাদের কাছ থেকে কেড়ে নেয় নাই, আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে নেয়। আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব। ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াতের বিজয় কোনো দলের নয়, বরং মানবতার। রাষ্ট্র ক্ষমতায় গেলে সংখ্যালঘু সহ দেশের সবাই সম অধিকার ভোগ করবে বলেও আশ্বস্ত করেন দলটির আমির। আমরা সমাজ বদলের বাস্তব স্বপ্ন দেখি এবং আমরা কোথায় ছিলা ভিজাতে চাই না। আমরা চাই দুধ অথবা পানি দিয়ে ছিলা ভিজবে, আর প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে ছিলা ভিজবে। সেই রক্ত যদি আল্লাহ মানবতার জন্য, মানবতার মুক্তির জন্য আল্লাহ কবুল করেন, আল্লাহর দরবারে লাখ শুকরিয়া। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ফিটনেসবিহীন রাষ্ট্র মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপির জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত স্কোয়ারে পথসভায় তিনি এসব কথা বলেন। মুজিববাদের বিরুদ্ধে সামাজিক সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানান গণ অভ্যুত্থানের এই নায়ক। এর আগে জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের সাথে কথা বলেন নাহিদ ইসলাম। পরে শহরের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে পদযাত্রা করে আলফা স্কোয়ারে যান এনসিপির কেন্দ্রীয় নেতারা। সেখানে পথসভায় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের জনগণ মুজিববাদের বিরুদ্ধে 5ই আগস্ট রায় দিয়ে দিয়েছে। মুজিববাদের রাজনীতি এই বাংলাদেশে চলমান থাকবে না, বাংলাদেশে হতে দেওয়া হবে না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা স্পষ্টভাবে বলতে চাই, মুজিববাদকে শুধু আইনগতভাবে মোকাবেলা করলেই হবে না। মুজিববাদের বিরুদ্ধে, মুজিববাদ একটা আদর্শিক শক্তি, মুজিববাদের বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে আপনাদের, আমাদের সবাইকে। আমরা জানি প্রশাসনের মধ্যে একটা অংশ রয়েছে যারা চায় নিরপেক্ষ প্রশাসন গড়ে উঠুক, কিন্তু একটা প্রশাসন রয়েছে, একটা পক্ষ রয়েছে যারা হচ্ছে সুবিধাভোগী, যারা হচ্ছে তালবাজ, যারা হচ্ছে চাটার দল। তারা সবসময় প্রশাসনকে তারা হচ্ছে বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ করে। ভরা মৌসুমেও বাড়তি চালের দাম। মাসের ব্যবধানে কেজিতে বেড়েছে 5 থেকে 8 টাকা। ব্যবসায়ীরা বলছেন মিল থেকেই বেশি দামে কিনতে হচ্ছে তাদের। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এটিএন বাংলাকে বলেন, সরকার ধান চাল কেনায় দাম বেড়েছে, যা আগামী মাস থেকে কমে আসবে। কেউ মজুতদারি করলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। বড় মৌসুমে ধানের ভালো ফলনের পর কম থাকার কথা চালের দাম, কিন্তু বাজারে তার উল্টো অবস্থা। ঈদের পর থেকেই দাম বাড়তি। বেশি বেড়েছে মিনিকেট আর নাজির শাইলের দাম। কেজিতে 8 টাকা বেড়ে মিনিকেট বিক্রি হচ্ছে 80 টাকা আর নাজির শাইল 84 থেকে 88 টাকা। অন্যদিকে কেজিতে 5 টাকা বেড়ে বিয়ার 28 বিক্রি হচ্ছে 59 টাকা, জিরা মিনিকেট 66 টাকা। মিনিকেট চালের দাম বাড়ছে
কেজিতে 7-8 টাকা পর্যন্ত হচ্ছে। এই সময় চালের দাম বাড়ার কোনো যুক্তি নেই। কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে বুঝতেছি না, তবে এটা ওরা মিলাররা বলতেছে ধানের দাম বেশি। এবার 36 টাকা কেজি দরে 3.5 লাখ টন ধান এবং 49 টাকা কেজি দরে 14 লাখ টন চাল কিনছে সরকার, যা চলবে 31 আগস্ট পর্যন্ত। এজন্য চালের দাম কিছুটা বেড়েছে বলে মনে করছেন খাদ্য উপদেষ্টা, যা দ্রুতই নিয়ন্ত্রণে আসবে বলে জানান তিনি। গত বছর থেকে 4 টাকা বেশি দাম দিয়ে ধান এবং চাল কিনছি, সুতরাং স্বাভাবিকভাবে কিছু একটু বাড়বে। আমরা আশা করতেছি আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে আমরা প্রকিউরমেন্টটা যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমরা শেষ করবো। এবারে কিন্তু 55 লক্ষ পরিবার 30 কেজি করে চাল পাবে। তো সেই লোকগুলো বাজারে কিনতে যাবে না, তো বাজারে যখন বিক্রেতা বাড়বে এবং ক্রেতা কমবে, কৃষক কিন্তু তার পণ্যের দাম কিছুটা বাড়াইতে হবে, কিছু কিছু ক্রমান্বয়ে কিছু কিছু বাড়বে। যাতে সহনশীল থাকে, ন্যায্য থাকে, তার দিকে আমরা সর্বদাই দৃষ্টি রাখছি। ধান কাটার পর সংসারের খরচ সহ বিভিন্ন প্রয়োজনে কম দামে বিক্রি করতে হয় কৃষকদের। চাতাল মালিক আর কিছু ব্যবসায়ী সেগুলো মজুত করে এখন বেশি দামে বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। এটা বন্ধে ওই সময়ে কৃষকদের স্বল্পমেয়াদে ঋণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান খাদ্য উপদেষ্টা। বড় বড় মিলাররা তারা দাদন দিয়ে, অগ্রিম দাদন দিয়ে রাখে। বিশেষ করে হাওড় অঞ্চলে মানুষ তো ফাল্গুন চৈত্র মাসে তার একটু অভাবই হয়, ফসলটা ওঠে বৈশাখে। তারা আগাম টাকা নেয় এবং কম ইয়েতে বিক্রি করে দেয় এবং সেটা নিয়ে এসে তারা এটাকে মিলিং করে বাজারে ছাড়ে। তবে যাতে তাদের নিয়ন্ত্রণটা যাতে একচেটিয়া না থাকে, এই জিনিসগুলি সম্পর্কে আমরা কিছু চিন্তা ভাবনা করছি। মাননীয় অর্থ উপদেষ্টার সাথে আলোচনা করেছি। লোন ব্যাংকে থেকে তারা পায়, যে লোন হয়তো 30 দিনের জন্য থাকবে, এটার জন্য আমরা ব্যবস্থা নিতে চেষ্টা করব। চালের দাম বাড়তে থাকলে আমদানি বাড়িয়ে বাজার নিয়ন্ত্রণের পরিকল্পনা আছে সরকারের। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। নিজের জীবন বিপন্ন করে শিক্ষার্থীদের বাঁচানো মাইলস্টোন স্কুলের শিক্ষিকা মাহরিন চৌধুরীকে নিয়ে গর্বিত তার পরিবার। নীলফামারীতে মরহুমার কবর জিয়ারত করে বিশিষ্ট জনেরা বলেন, তারই আত্মত্যাগ শিক্ষক সমাজকে অনন্য এক মর্যাদা দিয়েছে। এদিকে মাইলস্টোন ট্র্যাজেডিতে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারানো কয়েকজন শিক্ষার্থীর দাফন হয়েছে তাদের গ্রামের বাড়িতে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। 21 জুলাই সোমবার মধ্য দুপুর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অনেক শিক্ষার্থী হতাহত। আগুনের লেলিহান শিখায় যন্ত্রণায় কাতরানো কোমলমতি শিক্ষার্থীদের উদ্ধারে এগিয়ে আসেন শিক্ষিকা মাহরিন চৌধুরী। নিজের জীবনের চিন্তা না করে একের পর এক শিক্ষার্থীকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসতে গিয়ে এক পর্যায়ে নিজেই দগ্ধ হয়ে মারা যান এই আদর্শ শিক্ষিকা। মাহরিন চৌধুরী ও আরেক শিক্ষিকা মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাহরিন চৌধুরীর স্বামী মনসুর হেলাল ও তাদের বড় ছেলে আয়ান রশিদ মিয়াজ বলেন, এরকম শিক্ষকের স্বামী ও সন্তান হতে পেরে গর্বিত তারা। ওর কথা ছিল যে আমি তো চলে যাবই, আমি চলে গেলে আমাকে যত দ্রুত পারো আমাকে আমার বাবা মার পাশে সমাহিত করবা। আমার মার জন্য খালি আপনারা দোয়া করেন, আর বেশি কিছু বলার নাই। এদিকে মাহরিন চৌধুরীর কবর জিয়ারত করেছে জাতীয়তাবাদী মহিলা দলের নেতারা। নীলফামারীর জলঢাকায় সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের নেতৃত্বে প্রতিনিধি দলটি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানিয়ে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। মাহরিন চৌধুরী এতগুলো বাচ্চাকে বাঁচাতে গিয়ে তিনি আসলে প্রমাণ করেছেন যে তিনি মা, তিনি একজন শিক্ষক এবং তিনি একজন মা। কারণ এই বাচ্চাগুলোর সঙ্গে তার তো রক্ত সম্পর্ক ছিল না, ছিল হয়তো আত্মার সম্পর্ক। তিনি সবগুলো বাচ্চাকে নিজের বাচ্চা মনে করেছেন। এখানে তিনি তার ভাই বোন, স্বামী, পরিবারের কারো কথা চিন্তা করেন নাই। তার নিজের দুটো নাবালক সন্তান আছে, ছেলে সন্তান, তাদের কথা চিন্তা করেন নাই। এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত রাইসামনির দাফন সম্পন্ন হয়েছে। ফরিদপুরের আলফাডাঙ্গার বাজরা ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। স্বজনদের পাশাপাশি পুরো গ্রামবাসীর কান্নায় এ সময় হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। দগ্ধ হয়ে মারা যাওয়া ৮ম শ্রেণীর আরেক শিক্ষার্থী মাহিয়া তাসনিমকে মেহেরপুরে দাফন করা হয়েছে। 4 দিন লাইফ সাপোর্টে থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাহতাব রহমান। তাকে কুমিল্লার দেবিদারে দাফন করা হয়। মিজান শাহজাহান, ATN বাংলা। আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
আবারও অস্থির রাজধানীর নিত্যপণ্যের বাজার। বর্ষার অজুহাতে বেড়েছে সব ধরনের সবজির দাম। কাঁচামরিচের দাম এখনও কমেনি, বিক্রি হচ্ছে প্রায় ৩০০ টাকা কেজি। মুরগির দাম কিছুটা স্থিতিশীল থাকলেও চড়া চালের বাজার। ভরা মৌসুমেও সাধারণ মানুষের নাগালের বাইরে রূপালী ইলিশ। রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। সাপ্তাহিক ছুটির দিনেও তেমন ভিড় নেই রাজধানীর কাঁচা বাজারগুলোতে। সবজির বাজারে সরবরাহের ঘাটতি নেই, কিন্তু দাম চড়া। অধিকাংশ সবজি এখন ৮০ থেকে ১০০ টাকা কেজি। কাঁচামরিচের দাম এখনো ২৮০ টাকা। দোকানিদের একটাই অজুহাত, বর্ষা। ১০০ টাকার নিচে কোনো সবজি নেই, যা আসলে বর্তমান দাম অনেকটা বেশি। উস্তা ১২০ টাকা কেজি, পটলটা ৭০ টাকা কেজি, বেগুন ১৩০-২০, পেঁপে ৪০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, মরিচ ২৮০ টাকা কেজি। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না চালের বাজার। ভরা মৌসুমেও চালের দাম না কমে বরং বেড়েছে। সরকারের নানা পরিকল্পনা ও উদ্যোগ বিফলে গেছে। খুচরা বিক্রেতারা বলছেন, সিন্ডিকেট ভাঙতে না পারলে বাগে আনা সম্ভব নয় চালের বাজার। চাল বিক্রি করছি ৭৫ টাকা, ওই চাল এখন কিনার পরে আপনার ৮০ টাকা। এখন ১ কেজি চালে ৫ টাকা, ৬ টাকা, ৮ টাকা, 10 টাকা প্রত্যেকটা চালের দাম বাড়ে। এক সপ্তাহ পর যদি চালের দাম এভাবে বাড়ে, তাহলে আমরা কিভাবে সাধারণ চলবো? যারা সিন্ডিকেট করতেছে, যারা স্টক করতেছে, স্টক ব্যবসা করতেছে, তাদের ওইখানে হামলা দিলে এইখানে অটোমেটিক খুচরা বাজারে চালের দাম কমে যাবে। দাম বাড়তি সব ধরনের মাছের। ৩৫০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে রুই, আর ১ কেজি ওজনের রূপালী ইলিশের কেজি ২০০০ থেকে ২৪০০ টাকা। মাছের বাজারের কথা তো বলাই যায় না। ২০০০-২৫০০ টাকা কেজি, ৩০০০ টাকা কেজি ইলিশ মাছ। তো আফটার অল আমরা খুব দুরবস্থার মধ্যে আছি আর কি। সবজি ও চালের চড়া বাজারের তুলনায় কিছুটা স্বস্তি মিলছে মুরগি ও ডিমের দামে। ৩০০ টাকা দরে সোনালী ও ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি, আর দেশি মুরগির দাম ৫৫০ টাকা কেজি। শুধু দেশিটার দাম একটু কমছে আর সোনালির দাম কমে নেই। এটা মনে করেন ৫ টাকা ১০ টাকা কম বেশি হয়, হাফ ডাউন হইতে থাকে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এবার খেলার খবর। টি-20 ক্রিকেট বিশ্বকাপকে মাথায় রেখেই নতুন খেলোয়াড়দের সুযোগ দিচ্ছে বাংলাদেশ। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে পরাজয়ের পর বললেন অধিনায়ক লিটন দাস, এদিন আগের ম্যাচের ১১ থেকে ৫ ক্রিকেটার পরিবর্তন নিয়ে খেলতে নামে টাইগাররা। পরাজয়ের কারণ হিসেবে নিজেদের ব্যাটিং ব্যর্থতার কথাই তুলে ধরেন বাংলাদেশের অধিনায়ক। রিপোর্ট এস.এম. আশরাফের। ভারতের কোচ হতে আবেদন করেছেন স্পেনের কিংবদন্তি ফুটবলার জাভি। কোচ মানুলো মার্কুয়েজের বিদায়ের পর ভারত জাতীয় দলের জন্য নতুন কোচ খুঁজছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এজন্য আগ্রহীদের আবেদন করতে বলেছিল তারা। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, কোচ হওয়ার আগ্রহ প্রকাশকারীদের দীর্ঘ তালিকায় ছিল স্পেন ও বার্সেলোনা কিংবদন্তি এবং ক্লাবটির সাবেক কোচ জাভি হার্নান্দেজের নামও। জাভির মেল আইডি থেকে এই আবেদন পাঠানো হয়, তবে শেষ পর্যন্ত সেই আবেদন গ্রহণ করেনি তারা। এ বিষয়ে AIFF এর টেকনিক্যাল কমিটির এক সদস্য টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, এই পদে তাকে আনতে যে বিশাল অঙ্কের অর্থের দরকার তা ভারতের পক্ষে সম্ভব নয়। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চলে গেল মাইলস্টোনের অগ্নিদগ্ধ আরও 2 শিক্ষার্থী। মৃতের সংখ্যা বেড়ে 33, নিহতদের স্মরণে সারা দেশে প্রার্থনা। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনকে টার্গেট করে বিএনপির জোর প্রস্তুতি। গোপন জরিপের মাধ্যমে চলছে প্রার্থী বাছাই। শতাধিক ক্যান্ডিডেটকে গ্রিন সিগন্যাল। জামাতের বিরুদ্ধে দখল, চাঁদাবাজি ও সংখ্যালঘু নির্যাতনের কোনো বদনাম নেই, দাবি আমিরের। ক্ষমতায় গেলে সফলতার সাথে রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি। ফিটনেসবিহীন রাষ্ট্র মেরামতের জন্যই এনসিপির জন্ম হয়েছে। সুনামগঞ্জে পদযাত্রায় নাহিদ ইসলাম। মুজিববাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান। এবং ভরা মৌসুমেও বাড়তি চালের দাম। 1 মাসের ব্যবধানে কেজিতে বেড়েছে 5 থেকে 8 টাকা। মজুতদারি করলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস খাদ্য উপদেষ্টার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আল্লাহ হাফেজ।